আর মনে রাখবা এক্সামটা অন্য 10টা পরীক্ষার মতো একটা এক্সাম। এই পরীক্ষাটা অন্য স্বাভাবিক যে কোনো পরীক্ষার মতো একটা পরীক্ষা। এক্সাম তোমার লাইফকে ডিসাইড করে দিবে না, এই পরীক্ষাটা কখনোই তোমার জীবনকে ডিসাইড করে দিবে না, বাট একটা ছোট্ট অপরচুনিটি বা যে কোনো একটা বড় অপরচুনিটি তৈরি করতে পারবে, যে কোনো একটা সুযোগ তৈরি করতে পারবে। পরীক্ষা খারাপ হোক, পরীক্ষা ভালো হোক, হ্যাঁ, নিজের প্রতি বিশ্বাসটা রাখবা এবং এটা একটা জাস্ট সুযোগ। হ্যাঁ, তোমার কাজ হলো এই সুযোগটাকে কাজে লাগানো। তোমাকে আল্লাহ তাআলা এই সুযোগটা দিছে, এখন তোমার কাজ হলো এই সুযোগটাকে তুমি যত ভালোভাবে কাজে লাগাতে পারো। তার মানে এই যুদ্ধটা জয় করার জন্য যা যা প্রয়োজন সব তোমার মাঝে আছে, সব তোমার কাছে আছে, এই যে সব শক্তি তোমার কাছে আছে। জাস্ট এগুলাকে স্মার্টলি ইউজ করে যুদ্ধটা জয় করতে হবে। সবার জন্য অনেক শুভকামনা। আমি বিশ্বাস করি সবাই অনেক ভালো করবা, ঠিক আছে? তোমাদের আগামী 21শে এপ্রিল মঙ্গলবারে প্রথম পরীক্ষা। তো পরীক্ষার কিছু গাইডলাইনমূলক কথাবার্তা হিসেবে আজকের এই সেশনটা রাখা হয়েছে। তো তোমাদের পরীক্ষার জন্য কিছু উপদেশ বলতে পারো, কিংবা আমরা যেহেতু পরীক্ষাগুলো দিয়ে আসছি আমাদের কিছু অভিজ্ঞতা বলো, এখানে আমরা শেয়ার করবো মূলত, ঠিক আছে? অনেক কিছুই হয়তো তোমাদের এক্ষেত্রে কাজে আসবে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, ওকে? প্রথম কথা হচ্ছে এক্সাম মাইন্ডসেট এবং সাইকোলজি। তোমাকে শুরুতেই সাইকোলজিক্যালি প্রিপেয়ার হতে হবে। তুমি যে একটা বোর্ড পরীক্ষা অ্যাটেন্ড করতে যাচ্ছ, আগের বোর্ড পরীক্ষাগুলো তোমরা ফেস করেছো কি না আমার এক্সাক্টলি হিসাব নাই, কারণ জেএসসি তো বন্ধ হয়ে গেছিলো। মোস্ট প্রবাবলি তোমরা জেএসসি দাওনি বোর্ড পরীক্ষা, পিএসসি তো অত এভাবে নেওয়া হয় না। সো লাইকলি এটা তোমাদের জীবনের সবার প্রথম বোর্ড পরীক্ষা হতে যাচ্ছে। প্রত্যেকের জন্য এটাই প্রথমবার বোর্ড পরীক্ষা ফেস করবা, নতুন অভিজ্ঞতা হবে কিছু, ঠিক আছে? তো শুরুতেই তুমি প্রিপারেশন নাও। তুমি একটা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, যেটাতে মোটামুটি বাংলাদেশের তোমার সাথে আরও 3-4 লাখ বা আরও তার চেয়েও বেশি পরিমাণে স্টুডেন্ট তোমার সাথে পরীক্ষা দিবে। তো শুরুতেই বলতে চাচ্ছি যে প্যানিক খাওয়া যাবে না, মানে ঘাবড়ানো যাবে না। তুমি অন্য 10 জনের মধ্যে পরীক্ষা দিবা। প্রথম পরীক্ষার দিন খুবই নার্ভাস লাগবে, স্বাভাবিক। প্রথম পরীক্ষার হলে ঢুকে এই নার্ভাসনেসটা যাতে মানে বেশিক্ষণ না থাকে আর কি, হ্যাঁ, মানে যে প্যানিক হয়ে না যাও। কারণ তুমি অনেক পড়াশোনা করে গিয়েছো, কিন্তু পরীক্ষার হলে নার্ভাসনেস তোমার কাজ করতেছে অনেক বেশি। দেখা যাবে যে তুমি তোমার সেরাটা দিতে পারবে না। আলটিমেটলি তুমি কী পড়েছো, কী পড়ো নাই, এগুলো সব আউটপুট যে দিবা, এই জায়গাটা হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষার হলে তুমি নিজেকে যত স্মার্টলি হ্যান্ডেল করতে পারবা, স্মার্টলি কন্ট্রোল করতে পারবা, তোমার প্রেজেন্টেশন, তোমার খাতার প্রেজেন্টেশন বলে সব কিছু তত সুন্দর হবে, আলটিমেটলি তোমার আউটকামটাও তত সেরা হবে। সো প্রথম কথা হচ্ছে প্যানিক হওয়া যাবে না, নিজেকে ধীরে স্থির রাখতে হবে, ঠিক আছে? এবং ইকুইপমেন্ট কিনবা। ইকুইপমেন্ট তোমরা পরীক্ষার দিন সকালে অনেক তাড়াহুড়া করো, এই জন্য আমি পয়েন্টটা রেখেছি। পরীক্ষার দিন সকালে তাড়াহুড়া করা যাবে না, রাতের বেলায় গোছায় রাখবা। কী কিনবে? একটা ফাইল তোমাদের অ্যালাউ করবে, ট্রান্সপারেন্ট ফাইল নিবা, মানে এই পাশ থেকে এই পাশে দেখা যায় এরকম ফাইল। কলমগুলো ট্রান্সপারেন্ট নেওয়ার চেষ্টা করবা, কারণ অনেক পরীক্ষা ট্রান্সপারেন্ট কলম না নিলে একটু ঝামেলা করে, মানে এই পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে কালি, এরকম আর কি। 6 টাকার যে কলমগুলো পাওয়া যায় এগুলো। তো কলম, তারপর হচ্ছে পেন্সিল, তারপর তোমার কাটার, রাবার, তারপর হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, এরপরে হচ্ছে তোমার অবশ্যই একটা ঘড়ি মিস করবে না, ঘড়ি নিয়ে যাবা। হ্যাঁ, পরীক্ষার হলে ঘড়ি থাকতেও পারে, নাও থাকতে পারে, না দিলে তো কিছু করার নাই, তাহলে ঘড়ি নিয়ে যাবা। এরপরে হচ্ছে তোমার একটা পানির বোতল রাখবা ছোটো, আর তুমি 1-2টা চকলেট রাখতে পারো নিজের মধ্যে। হ্যাঁ, পরীক্ষার আগে একটু খেয়ে নিলা, ঠিক আছে? তাহলে জিনিসপাতিগুলো আগে থেকে রেডি রাখবা, ফাইল ভরে তুমি আগে থেকে রেডি রাখবা। গণিত পরীক্ষার জন্য ক্যালকুলেটর, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় 2টা ক্যালকুলেটর নেওয়া। আর ক্যালকুলেটর আগে একটা সীমাবদ্ধতা ছিল যে 100 mS উপরে ক্যালকুলেটর নেওয়া যাবে না, বাট এখন এটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, গত বছর থেকে ডিরেক্ট শিক্ষা বোর্ড থেকে নোটিশ দিছে যে কোনো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করা যাবে, এবং ওখানে একটা লিস্টও দিয়ে দিয়েছে। তো তোমাদের কাছে যাদের 991 ES প্লাস 991 ES আছে, গণিত পরীক্ষাগুলো সবই নিতে পারবা। তবে আমি বলি কি, তুমি সেফ জন্য থাকার জন্য 100 mS একটা নিয়ে যাও। তোমার কাছে নাও থাকতে পারে, আশেপাশ থেকে দেখো ক্লাস 9-এর বা এখন নতুন যারা 10 আছে তাদের আছে কিনা, তাদের থেকে নিয়ে যাবে। আমি আমার গণিত পরীক্ষায় 2টা ক্যালকুলেটরে নিয়ে গেছিলাম, যদিও তখন 991 ES প্লাসটা মানে ঢুকতে দিত না, মানে এটা নিতে দিত না। তারপর আমি নিজে গিয়ে এখানে ইউজ করছি, কারণ আমি তো জানি এটা টিচারদেরকে তখন তো বুঝাইতে পারিনি, স্যার এটা নন প্রোগ্রামেবল। এই 991 ES প্লাস এই ক্যালকুলেটরগুলো কিন্তু নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। তারপরেও কেন জানি স্যাররা এগুলোকে মানে খুবই চোখে দেখে, মানে এগুলো ইউজ করতে তারা দেয় না। তারপরেও আমাদের তো ইউজ করতে হবে, যেহেতু হায়ার ম্যাথে গণিতে কিছু ইকুয়েশন থাকে যেগুলো সলভ করার জন্য ক্যালকুলেটরগুলো অবশ্যই প্রয়োজন হয়। সো আমি নিয়ে গেছিলাম, 2টা ক্যালকুলেটর নিয়ে গেছিলাম, এটা একটু লুকায় নিয়ে গেছিলাম, এটা একদম দেখা নিয়ে গেছিলাম। তোমার গেটের মধ্যে ধরছে, তখন 100 mS দেখাইছি, এটা চেক করে নেই, ঠিক আছে? পরীক্ষার হলে তার ভিতরে চেক করবে না, তখন ইউজ করছি। এই জিনিসপাতিগুলো আগের দিন রাতে রেডি রাখবা, সকালে যাতে খুব তাড়াহুড়ো না হয়, ওকে? এরপর হচ্ছে এক্সাম হল বিহেভিয়ার এবং ডিসিপ্লিন। এটা তোমার বদ্ধতা। হ্যাঁ, তুমি তোমার বিহেভিয়ার এবং ডিসিপ্লিনটা মেনটেন করবা, বাড়াবাড়ি করতে যাও না। বিশেষ করে ইনভিজিলেটরের সাথে আননেসেসারি কোনো আর্গুমেন্ট করতে যাবে না। উনি ভুল বললে ওনার ভুলটা ওনাকে করতে দিবে। অনেক মানে ওনার সাথে ইন্টারাকশন হবে, তো অনেক কাজে সাইন করতে আসবে, লুজ শিট নিতে আসবে, তারপর আরও কয়েকটা কাজ আছে যে কোড নাম্বার লিখতে আসবে ইনভিজিলেটর। সো তখন মানে ইনভেরিয়েবলি তোমার যদি কখনো হয়, তাহলে ওনার সাথে করবে না, বা তুমি এদিকে গাড় পেলাইছো, উনি তোমাকে করে দাঁড় করে রাখছে, এরকম যাতে কোনো সিচুয়েশনে যদি পড়ো নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে, কোনো আর্গুমেন্টে যাবে না। এক্সাম হলে অবশ্যই আগে পৌঁছাবে, এটাতে আশা করি তোমাদের কারো মিস হবে না। আর আমাদের তো এখানে জ্যামের কোনো বিষয় নেই, সো আশা করছি যেটা মিস হওয়ার কথা না। আর এই বিষয়গুলো রাতে রেডি রাখবার কি। হ্যাঁ, চিটিং অ্যাটেম্পট মানে নকল ইম্পসিবল। নকল করছো মানে ধরে রাখো তুমি এক্সপেল। এবারের পরীক্ষা লিস্ট, আগের পরীক্ষা আমি জানি না এক্সপেল হতো কিনা, বাট তোমাকে যদি এক্সপেল না করে তুমি ধরে রাখতে পারো, যদি এই খবরটা বাইরে বেরোয়, সেন্টারের বাইরে বেরোয়, সুপারভাইজার যে থাকবে সেন্টারে, ওই সুপারভাইজারের চাকরি চলে যাবে, ঠিক আছে? একে তো তোমার পরীক্ষার হলে থাকবে, সিসি ক্যামেরা থাকবে, দ্বিতীয়ত তোমাদের কার্ডরা দেখবে যে খুবই খড়াখড়ি করতেছে, খুব স্বাভাবিক, যেহেতু ইতিমধ্যে সবাই একটা ভয়ের মধ্যে আছে, কী করতেছে না করতেছে। সো স্বাভাবিক একটু মানে নিজের উপরে বিশ্বাস নিয়ে যাবা, যাতে আরেকজনের হেল্প খুব একটা নেওয়া না লাগে। হ্যাঁ, নিবা, যাতে এটা মানে তুমি আগে চারপাশের পরিবেশ বুঝে তারপর হেল্প নিবা। এমনভাবে হেল্প নিতে যাও না, কিংবা এমনভাবে আরেকজনকে হেল্প করতে যাও না যে ডিরেক্ট তোমার পরীক্ষার উপরে এটা মানে প্রভাব ফেলবে, বুঝতে পারছো? শুরুতে তোমাদেরকে ওয়েমার দেওয়া হবে, 2টা ওয়েমার দিবে তোমাদের টিচাররা। শুরুতে তোমাদেরকে
এমসিকিউ দেওয়া হয়। হ্যাঁ, প্রত্যেক পরীক্ষা দেখবা যে শুরুতে এমসিকিউ এবং দুটো পরীক্ষা কন্টিনিউয়াস চলে, মানে উইদাউট ব্রেক। প্রথম 30 মিনিট, দেন পরবর্তী 2 ঘন্টা 30 মিনিট, এভাবে করে 3 ঘন্টা ফিল আপ হয়। শুরুতে এখানে আমি এমসিকিউ, এখানে ওএমআর একটা নিয়ে আসছি। ওএমআর তোমরা অনেকে ভুল করো কি, পেন্সিল দিয়ে দাগাও শুরুতে, আর দরকার নাই, তোমার আসলে অত টাইম পাবা না। এখানে অনেকগুলো বৃত্ত পড়ার তো মনে হয় না পেন্সিল দিয়ে দাগানোর দরকার আছে। তুমি খুবই সতর্কতার সাথে দাগাবা শুরুতে। আগে এখানে ধরো যে তোমার রুল হচ্ছে 1190, ধরো যে আমি আমার রুলটা লিখি, আমার এসএসসি পরীক্ষার রুল হচ্ছে যেটা 1190-12। হ্যাঁ, এটা হচ্ছে আমার এসএসসি পরীক্ষার রুল নাম্বার। তো তুমি আগে উপরে লিখে রাখবা, উপরে এটা লিখে দেবা। তোমরা করো কি, এই যে আগে 1 দাও, দেন এটা বৃত্তটা পড়াট করো, তারপর আবার এখানে 1 দাও, আবার বৃত্তটা পড়াট করো, আবার 9 দাও, দেন আবার নো। তুমি আগে পুরো লেখাটা এখানে লিখবা 1190-12। এরপরে খুবই শান্তশিষ্টভাবে, এদিক ওদিক না থাকে, কারোর সাথে কথা না বলে সোজা কি এটা তাহলে এরপরে কি করবা, তাহলে উপরে এটা লিখে রাখবা। এরপরে কাজ হলো জাস্ট আশেপাশে কোথাও না থাকে, জাস্ট এই বরাবরে 1 বরাবরে 1 দাগাবা, 1 বরাবরে 1 দাগাবা, 9 বরাবরে 9 গুলা বরাবর করবা, 0 বরাবর 0, 1 বরাবর 1, 2 বরাবর 2। এই বৃত্ত বরাবরগুলো করার সময় তুমি ভুলেও তোমার অ্যাডমিট কার্ড কিংবা রেজিস্ট্রেশন কার্ডের দিকে তাকাবা না, এগুলো তাকাইলে ভুল হয়ে যায়। তুমি এখানে আগে সুন্দর মতো এখানে শুদ্ধভাবে লিখবা, এই জায়গায় এই ঘরটাতে যাতে ভুল না লিখো, এখানে ভুল লিখলে তোমার বৃত্ত বরাবর ভুল হবে। দেন এই নাম্বারগুলো দেখে দেখে নিচে সুন্দর মতো হাতিয়ে করে বৃত্তটা পড়াট করবা, বুঝছো? দ্বিতীয় কথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেট কোড ইনফিনিটি স্টার। তুমি যত ভালো পরীক্ষা দাও, কোনো একটা পরীক্ষায় ধরো 12 থেকে 13টা পরীক্ষা হবে না, কোনো একটা পরীক্ষায় ভুলক্রমে যদি আল্লাহ না করুক, ভুলক্রমে যদি তুমি সেট কোড না লিখো, তোমার পরীক্ষা ফেল, মানে ফুল এসএসসি পরীক্ষায় তুমি ফেল। সো আমি খুব চাই এটা যাতে তোমাদের না হোক, এবং এটা আশা করি কারোই না হোক। তো সেট কোড প্রশ্ন পাওয়ার সাথে সাথে লিখবা। টিচাররা বারবার বলবে, তোমাদের খুব বিরক্ত করবে প্রথম 10 মিনিট শুধু সেট কোডের বিষয় বলবে টিচাররা। সো যখনই প্রশ্ন পাবা, সেট কোড যে এমসিকিউ পত্রটা আসবে তোমার কাছে, এটা উপরে একবার লিখবা, দেন এখানে ভিতরটা পড়া, ধর এখানে ক আসছে তো তুই কভারের ভিতরটা পড়া, এটা যাতে ভুল না হয়, ঠিক আছে? এটা মনে রাখবা। আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার ধরো সেম, ধরো আমারটা লিখি 16, 14, 29, 79, 02। 10 সংখ্যা বা 10 সংখ্যা তো 2, 4, 6, 8, 10, 10 সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে রাখবা। আর যে বিষয়ের পরীক্ষা দিচ্ছ, প্রবেশপত্রে দেখবা প্রত্যেক বিষয়ের বিষয় কোড তোমাদের দেওয়া আছে, সাবজেক্ট কোড। সাবজেক্ট কোডটা এখানে জাস্ট লিখবা। ধরো যে সাবজেক্ট কোড হচ্ছে তোমার 12, তাহলে 0, 1, 2, 12 এভাবে করে লিখবা, ঠিক আছে? আবার এখানে 12 লিখে দিও না, এখানে 12 লিখে দিও না, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট থেকে শুরু হবে 0, বা তোমাদের তো মানে 3 সংখ্যার সাবজেক্ট কোড সব, তাহলে 109 হলে এভাবে করে 109 লিখবা, বুঝছো? দেন এগুলো ফিল আপ করবা 0, দেন 9, ওকে? তাহলে এভাবে করে তুমি এগুলো ফিল আপ করবা। আর এগুলো যাতে খুব কম, মানে খুব ঠান্ডা মাথায় করবা। শুরুতে তোমাদেরকে 15 মিনিট আগে খাতা দিয়ে দিবে, খুব ঠান্ডা মাথায় করার চেষ্টা করবা যাতে ভুল যাতে না হয়। আর উপরে একটা টিক মার্ক দিবে, এখানে 2026 লিখে দিবা। তো চেষ্টা করবা যে ভুল যাতে কোনোভাবেই না হয়, কারণ ভুল হলে তোমার ঝামেলা বাড়বে। যদি ভুল হয়ে যায়, ভুল তো হতেই পারে, আমরা মানুষ, ভুল হতেই পারে। যদি ভুল হয়ে যায়, নিজের উপরে বিষয়টা রাখবা না, এটা সাথে সাথে দাঁড়াইয়া ইনভিজিলেটরকে বলবা, উনি যা সিদ্ধান্ত নেয় উনি নিবে। বাট তুমি যদি নিজের মধ্যে রেখে এখানে কাটাকাটি করো, এখানে ধরো যে বৃত্ত পড়াটা হবে 1, 3, তুমি ভরাই দিছো 1, দেন এটাকে আবার এরকম কেটে তুমি এখানে 3 করে দিছো, তুমি কিন্তু বিপদে পড়বা। কারণ এগুলো হচ্ছে ওএমআর, হ্যাঁ, ওএমআর মেশিন দিয়ে কাটবে, এগুলো অপটিক্যালি তোমার এগুলো রিড করা হবে, এগুলো মানুষের হাতের এখানে বিষয় না। তুমি যখন এখানে 2টা পড়তে পারবে মেশিন এটাকে রিড করতে পারবে না। সো তুমি ঝামেলাই পড়বা। তুমি যত ভালো পরীক্ষা দাও, একটা যদি রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ভুল করে আসো, তোমার ফুল পরীক্ষা আলটিমেটলি চলে যাবে। সো ভুল হতে পারে, ভুল হওয়ার সাথে সাথে টিচারকে বলবা, স্যার আমার এই জায়গায় ভুল হয়েছে, কি করা যায়? স্যার দেখবা যে হয় এখানে কোনো সাইন করে দিচ্ছে, মানে উনি একটা সাইন করবে, না হয় তোমাকে এটা চেঞ্জ করে দিবে। যদি শুরুতে এখানে দাগায় না থাকো, তোমার যদি সময় থাকে যথেষ্ট, তাহলে টিচার এটা তোমাকে সাথে সাথে চেঞ্জ করে দিবে। কথা বুঝছো? এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। তাহলে কি বললাম, সেট কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো যাতে কোনোভাবেই ভুল না করো। কথা বুঝে গেছে? আর এগুলোতে হাত দেওয়ার প্রয়োজন নেই, এই যে তোমার এগুলোতে তোমাদের টিচার এসে সাইন করে যাবে, ওকে? আর বৃত্ত পড়াট পুরোটা করবা, এই যেখানে বৃত্ত পড়াট পদ্ধতি আছে, পুরোটা বৃত্ত পড়াট করবা, অর্ধেক বৃত্ত পড়াট করে অর্ধেক রেখে আসবে না, হ্যাঁ, পুরোটা পড়াট করবা। এটা হচ্ছে তোমার এমসিকিউ পেপারের জন্য। সেইভাবে তোমাকে আরেকটা পেপার দিবে হচ্ছে তোমার ওই যেখানে তুমি লিখবা, মানে তোমার সিকিউ এবং যে বর্ণনামূলক প্রশ্ন, এগুলোর জন্য আরেকটা দেওয়া হবে, ওখানেও সেম, এই যে 2026, এরপর হচ্ছে এসএসসি, এরপর হচ্ছে তুমি যে এসএসসি পরীক্ষা দিচ্ছ, এসএসসি বরাবর বৃত্ত পড়াট করবা, দেন এখানে রোল নাম্বার লিখবা, এবার আবার বৃত্তগুলো পড়াট করবা, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বার লিখবা, এবার আবার বৃত্তগুলো পড়াট করবা, এগুলো যাতে ভুল না হয়, হ্যাঁ, যেভাবে বলছি আগে শুরুতে 16, 14, 29 এভাবে করে লিখবা, দেন এখানে দেখে দেখে বৃত্তগুলো পড়াট করবা। বিষয় কোড, যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ ওটা বিষয় কোড। আরেকটা বিষয়, এটা তোমরা ভুলে যাও, কেন ভুলে যাও জানো? কারণ এই কাজটা হলো একদম সবার শেষে। শুরুতে তো তুমি এগুলো ভুল করবে না, রোল নাম্বার এসে এগুলো ভুল করবে না, বিষয় করে ভুল করবে না, বাট অতিরিক্ত উত্তরপন্থের সংখ্যা, এটা আমরা অনেক সময় ভুলে লিখি না। এটা আমিও করছি, আমিও এক পরীক্ষা মনে হয় মানে তোমার অর্ধেক মানে ভুল লিখছি নাকি লিখি নাই, এরকম কিছু একটা হবে। বা এখানে 3টা পোর্শন আছে, যে এখানে একটা, নিচে আরেকটা, এদিকে নিচে একটা, তোমার সব জায়গায় এগুলো ফিল আপ করতে হয়। সো তুমি এখানে মাথায় রাখবা যে লাস্টে তোমার যদি লুশিট নেওয়ার প্রয়োজন হয়, মানে কতগুলো লুশিট নিচ্ছ, ধরো যে তুমি 2টা লুশিট নিচ্ছ, তাহলে এখানে 0, 2 এই ভিতরটা ভরাট করে আসবে, এখানে 0, 2 দিবা, ঠিক আছে? তোমার যদি সামহাও আল্লাহ না করুক, যদি তোমার এখানে খাতা থেকে পিন আপগুলো ছুটে যায়, মনে করো তুমি এখানে এখানে পিন আপ করছে, তোমার খাতাটা পিন আপ করা, এখানে যদি সামহাও লুশিটটা ছিঁড়ে যায়, তাহলে এগুলো তখন কাজে আসবে, এগুলো দিয়ে তোমার লুশিটটা বের করা হবে, বুঝতে পারছো? সেগুলো এই কাজটা একদম সবার শেষে, হ্যাঁ, একটু মাথায় রাখবা যাতে ভুলে না যাও, হ্যাঁ? টিচাররা এগুলোর জন্য বলবে না, টিচাররা বলবে মূলত রোল রেজিস্ট্রেশন এগুলো দেখছে কিনা, ঠিক করে লিখছো কিনা দেখবে, দেন তোমার খাতায় সাইন করে চলে যাবে। এর বাইরে টিচারদের দায়িত্ব নেই। আর এখানে নিচে তোমার আর এখানে কিছু কোড নাম্বার আছে, যেখানে দাগ কিছু কালো কালো কিছু দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে কোড নাম্বার। এগুলো যাতে তোমাদের মানে কলমে দাগ না পড়ে, একটু মাথায় রাখবা। ওএমআর এগুলো মূলত একটা ইউনিক কোড, প্রত্যেকটা খাতার জন্য এখানে কোডগুলো আলাদা। সো এই কোডটা যে খাতাটা তোমার পড়বে, তোমার জন্য আলাদা কোড থাকবে, দেন তোমার খাতা উপর করে তারা মানে এটা রেজিস্ট্রেশন করা থাকবে আর কি সফটওয়্যারে। সো এখানে যাতে দাগটা পড়ে এটা মতো মনে রাখবা, এখানে লিখে দিছে, বক্সের মধ্যে দাগটা যাবে না। আর এখানেও সেমভাবে বিষয় কোড বা যেগুলো তোমার প্রয়োজন করা বৃত্ত পড়াট করার প্রয়োজন, এগুলো ফিল আপ করে রাখবা আর কি, হ্যাঁ? তাহলে ওএমআরের মধ্যে যাতে কারো কোনো ভুল না হয়, হ্যাঁ? এরপর সেখানে আমি গুরুত্বপূর্ণ 2টা ইনফো লিখে রাখছি, একটা হচ্ছে সেট কোড এবং একটা হচ্ছে তোমার লুশিট। এই 2টা বিষয় ভুল করা যাবে না, কারণ এই 2টা বিষয় ভুল হয়তো, এই জন্য আমি এখানে মূলত বিষয় 2টা লিখছি, হ্যাঁ? এটা হচ্ছে তোমার সেট কোড আর এটা হচ্ছে লুশিট।
এগুলোতে ভুল করিও না। লুসিডের এন্ট্রিটা মানে যতটা লুসিড নিচ্ছ এগুলো ওইখানে লাস্টে ভিতরটা ভরাট করবে, আর সেট যাতে কোনোভাবেই ভুল না হয়, কোনোভাবেই না। হ্যাঁ, এবার আসো, তুমি তো পরীক্ষা দেওয়া শুরু করলা, পরীক্ষা প্রশ্ন পাইলা, কমন নাও করতে পারে, সবগুলো যে কমন পড়ে তা তো না। তুমি তো একদম বিদ্যাসাগর হয়ে যাও না যে 100% তুমি পরীক্ষা দিয়ে আসবা, বাট চেষ্টা করতে হবে 100%, ঠিক আছে? কমন নাও করতে পারে, সো কমন না করলে ঘাবে যাওয়া যাবে না। হ্যাঁ, নার্ভাস হওয়া যাবে না, নিজেকে শান্ত রাখবা। আর হচ্ছে যে যেগুলো আগে পারবা, এই যে এখানে আমি একটা ফ্লোচার্ট লিখে রাখছি, ইজি, মিডিয়াম, দেন হার্ড অ্যাপ্রোচ। মানে তোমার অ্যাপ্রোচটা হবে ঠিক এরকম যে ইজি, আগে ইজি যেগুলো তুমি তোমার 100% দিয়ে আনসার করতে পারবা এগুলো আগে লিখবা। কারণ দেখো, একটা টিচার যখন খাতা কাটা শুরু করে তখন শুরু সিকিউটাই যদি তোমার ভুল হয়, শুরু যে জ্ঞানমূলক অংশটা তুমি লিখতেছো, ওই জ্ঞানমূলকে যদি টিচারকে ক্রস চিহ্ন দিয়ে ডাবল জিরো দেওয়া লাগে, ওই টিচার তোমারকে নিয়ে কিরকম ইমপ্রেশন তৈরি হবে, নিশ্চয়ই বুঝবে যে ওই মানে স্টুডেন্ট না, তোমাকে ফেল করার টেন্ডেন্সি নিয়ে খাতা কাটা শুরু করবে, নাম্বার দেওয়া শুরু করবে। এরপর সিকিউ থেকে ধরো যে তুমি একদম পুরো 3 পৃষ্ঠা লিখছো, তারপরে তোমাকে দিবে যে 3 না দিয়ে 2 দিচ্ছে 2 দিচ্ছে। হ্যাঁ, সো ইমপ্রেশনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে তুমি যেগুলো সহজ, যেগুলো তোমার মনে হচ্ছে যে তুমি 100% পারবা, বিশেষ করে জ্ঞানমূলক, অনুধাবন এবং গগতে তুমি সাদৃশ্য ধরতে পারতেছো কিনা, এগুলা যেগুলো আগে পারবা, ভালো পারবা, এগুলো আগে লিখবা। এটা 8 নম্বর কোয়েশ্চন হোক, 10 নম্বর কোয়েশ্চন হোক, তোমাদের অনেক সময় এটা মাথায় আসে 1 নং প্রশ্নের উত্তরটা আগে লিখি না। 1 নং প্রশ্নের উত্তর যদি তোমার কঠিন মনে হয়, তুমি এটা লেখার কোনো প্রয়োজন নাই, তো তুমি 8 নম্বর দিয়ে শুরু করো, অসুবিধা নাই। 7 নম্বর দিয়ে শুরু করো, যেটা ভালো পারো, যেটা তুমি 100% পারবা, ওইটা দিয়ে আগে শুরু করবা, তাহলে ইজি। তারপর হচ্ছে মিডিয়াম, তারপর হার্ড অ্যাপ্রোচ, একদম লাস্টের দিকে রাখবা। তুমি যেগুলো কনফিউজড, তুমি যেগুলো পারবা না, আরেকজনের হেল্প নিতে হয়তো বা হবে, এগুলো লাস্টে গিয়ে চেষ্টা করবা, যাতে তুমি আরেকজনের যদি হেল্প নেওয়ার প্রয়োজন হয়, এখানে লাস্টের দিকে যেহেতু একটু তোমার কথাবার্তা বেশি হয়, তোমার পরিবেশটা খুব একটু নয়েজি থাকে, ওই সময় যদি সম্ভব হয় আশেপাশে একটু শুনে নিলা, তারপর লিখলা, বুঝতে পারছো? এই বিষয়টা মাথায় রাখবা। আর রুল একটা দিয়েছে, এটা হচ্ছে ডোন্ট ফেল ইন লাভ উইথ ওয়ান কোয়েশ্চেন। মানে তোমাদের একটা টেন্ডেন্সি আছে কি, এটা সবারই অলমোস্ট আছে, যে আমি যেটা পারি, ধরো যে তোমার একটা সিকিউ খুব ভালো কমন আসছে, এটা খ নাম্বার সব তুমি পারো। এখন তুমি যেটা পারো, আমরা এখানে টাইম ম্যানেজমেন্ট আসবে একটু করে। টাইম ম্যানেজমেন্টে খেয়াল করবা, তোমার প্রত্যেকটা সিকিউর জন্য বরাদ্দখিত সময় হচ্ছে যে 20 মিনিট। এখন তুমি যেটা পারো, এটাতে যদি তুমি 30 মিনিট বা 35 মিনিট সময় দিয়ে যদি ক নাম্বার কোয়েশ্চনটা লেখা দরকার 1.5 পৃষ্ঠা, তুমি লিখেছো 3 পৃষ্ঠা, ওই 3 পৃষ্ঠা লেখার জন্য তোমাকে 3-এর বাইরে 3 কি 4 দিবে? কখনোই না। সো তুমি যেটা পারো ওইটা মোটামুটি নিজের সাধ্য মতো, সময় মোতাবেক, যতটুকু সম্ভব ভালো মতো লেখার চেষ্টা করবা, বাট ওইটার প্রেমে পড়ে যাও না। ওইটাই লিখে তুমি একদম 10-এ, ওইটা তুমি খুব ভালোভাবে লিখলেও তোমাকে 10-এ 10 দিবা, কি 10-এর চাইতে বেশি দিবে না, কিন্তু তোমার পাস তো 10-এ না, তোমার পাস হচ্ছে 33-এ। তুমি যদি প্লাস পাইতে চাও, তোমাকে 80% উপরে মার্কে কোটায় যেতে হবে। সো তোমাকে বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ, যেটা পারো ওইটা মানে ওটা নিয়ে শুধু পড়ে থাকলে হবে না, পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে ওটা ভালো মতো আনসার করার চেষ্টা করবা। এই বিষয়টা মাথায় রেখো। হ্যাঁ, এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। প্রথম কথা, অবশ্যই সবার ঘড়ি ব্যবহার করতে হবে। পরীক্ষার হলে ঘড়ি নাও থাকতে পারে, এখানে রাউজানি স্কুলের অবস্থা আমার ভালো না। হ্যাঁ, সো প্রত্যেকটা রুমে ঘড়ি নাও থাকতে পারে, খুব স্বাভাবিক বিষয়টা। ঘড়ি নিজেরা নিয়ে যাবা, হাতের মধ্যে ঘড়ি নিয়ে যাবা, এবং এটা হাতের মধ্যে রাখতে পারো কিংবা ওখানে বেঞ্চের মধ্যে রাখতে পারো। আবার ঘড়ি বলতে তোমরা ওই যে কি ডিজিটাল বা ইলেকট্রনিক ঘড়ি যেগুলো আছে তোমার, এই যে মোবাইল ঘড়ি নাকি, এগুলো নিয়ে যাও না। হ্যাঁ, স্মার্ট ওয়াচ এগুলো নিয়ে যাও না। মোটামুটি অ্যানালগ বা আমাদের যেগুলো ডিজিটাল তোমার ওঠে, নাম্বার ওঠে, ডিজিট ওঠে, এগুলো নিয়ে যাবে। হ্যাঁ, যেগুলো সহজে তুমি টাইম বুঝতে পারবা। এরপরে সামনে একটু টাইমটা খেয়াল করি, তোমাদের টাইম ম্যানেজমেন্টটা কীরকম হওয়া উচিত। তোমাদের পরীক্ষা হবে টোটাল 3 ঘন্টাতে, তাই না? 3 ঘন্টা, এবং পরীক্ষা হচ্ছে 100 মার্কে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো আলাদা, এগুলো ওদেরকে আলাদাভাবে ক্লাসে বলবো। এখন 3 ঘন্টা মানে 180 মিনিট, প্রতি মার্কের জন্য তুমি সময় পাচ্ছ 1.8 মিনিট করে, ঠিক আছে? এখন তোমার এমসিকিউতে তো 30 মিনিটের সময় দেওয়া হবে, প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মিনিট করে তুমি সময় পাচ্ছ। এমসিকিউতে আশা করি সমস্যা হয় না, বাট গণিতের জন্য একটু সমস্যা হয়। গণিত আসলে ক্যালকুলেটিভ বা ফিজিক্সে যদি আমাদের ক্যালকুলেটিভ ম্যাথ দেয়, তখন আমাদের 1 মিনিটে সলভ করতে একটু কষ্ট হয়ে যায়, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তোমাকে এখন থেকে প্র্যাকটিস করে যেতে হবে, যাতে ওখানে গিয়ে সমস্যা না হয়, ঠিক আছে? এমসিকিউ 30 মিনিট, এটা তোমার হাতে নেই, এটা তোমাকে 30 মিনিটের মধ্যে 30টা সলভ করতে হবে। এবার আসো বাকি আড়াই ঘন্টা। তাহলে তোমার এদিকে 180 মিনিটে যদি 30 মিনিট চলে যায়, বাকি থাকে কত? 150 মিনিট। এই 150 মিনিটের মধ্যে তোমাকে এই যে এইগুলাতে তোমাকে 2টা বিষয় পারফর্ম করতে হবে। একটা হচ্ছে সিকিউ, মানে হলো ক্রিয়েটিভ কোয়েশ্চেন, আর হচ্ছে বর্ণনামূলক কোয়েশ্চেন, বর্ণনামূলক প্রশ্ন, মানে হলো এসকিউ বলতেছি আমি এখানে। আর সর্বশেষ তুমি তোমার পরীক্ষা, তোমার সবগুলো ঠিক আছে কিনা, রোল রেজিস্ট্রেশন বা সবগুলো আনসার লিখেছো কিনা, মানে নাম্বারিং ঠিক আছে কিনা, সবগুলো চেক করার জন্য রিভিশনের জন্য রাখতে হবে। আচ্ছা, ওএমআরের মধ্যে আমি একটা বিষয় ভুল করে গেলাম, মানে মিস করে গেলাম। সেটা হচ্ছে তোমার এখানে তোমরা যখন ওএমআর এমসিকিউ দাগানোর সময় অবশ্যই এই ভুলটা অনেকের হয়। এটা হচ্ছে যে 1 নাম্বার ক, 2 নাম্বার ঘ, 3 নাম্বার খ, এগুলো মুখে পড়ে দেখাবা। মানে একে প্রশ্নে দাগ দিবা, তারপর এখানে আসবা, প্রশ্নে দাগ দিবা, তারপর এখানে আসবা। অনেক সময় কি হয়, ধরো যে তুমি প্রশ্নের সিরিয়াল আসো, প্রশ্নের মধ্যে তুমি ধরো যে 10 নাম্বার অব্দি সিরিয়াল আসলা, প্রশ্নের 11 নাম্বার, বাট তুমি এখানে দাগ দিয়ে দিয়েছো 12 নাম্বারে, 11 নাম্বারে তোমার গ্যাপ হয়ে গেছে, তুমি আর এটা খেয়াল করো নাই। তখন তুমি স্বাভাবিকভাবে এদিকে 13 নাম্বার পড়তেছো, এদিকে 14 নাম্বারে গেছো, এদিকে তোমার 13 নাম্বারে দাগ চলে গেছে। এবার করে দেখবো যে একদম সর্বশেষ গিয়ে লাস্টে দেখবো যে তোমার এতে ঝামেলা হয়ে গেছে, মানে 30 নাম্বারে এসে দেখবো যে সব এমসিকিউ তোমার ভুল। এই ভুলটা যদি করো না, মানে তোমার ওই সময় তুমি নিজে কন্ট্রোল করতে পারবে না, মানে তুমি নিজের হাতে নিজে ফেলটা তখন করে আসছো। এটা যাতে না হয়, হ্যাঁ, একটু মানে খেয়াল করবা যে 1 ক, 2 গ, 3 ক, এভাবে করে। হ্যাঁ, এই সিকোয়েন্সটা ভুল যাতে না হয় আর কি, সিকোয়েন্সে অনেকেরই ভুল হয়। আচ্ছা, যেটা বললাম যে তুমি তোমাকে সিকিউ এবং বর্ণনামূলক কোয়েশ্চেনের জন্য তুমি সময় পাচ্ছ কত? 150 মিনিটের মতো। হ্যাঁ, এখন এই 150 মিনিটের মধ্যে তোমাকে সিকিউ ফার্ম করতে হবে কয়টা? 5টা সিকিউ, 5টা, এবং তোমার এই এসএকিউ হচ্ছে যে 2টা, এবং সিকিউর মধ্যে হচ্ছে 50 মার্ক, আর এসএকিউর মধ্যে হচ্ছে যে তোমার 20 মার্ক। ওকে, তো এখানে আমরা যদি সময়ের সমন্বয় করি, তুমি এখানে প্রতি 10 মার্কের জন্য 20 মিনিট সময় বরাদ্দ রাখতে পারবা। বাকি সময় অনুযায়ী আমি ক্যালকুলেশন করে বের করছি এগুলা। প্রতি 10 মার্কের জন্য 20 মিনিট, মানে প্রতি 1 মার্কের জন্য 2 মিনিট সময়। তাহলে একটা সিকিউ যদি তোমার 10 মার্কের হয়, প্রতিটা সিকিউতে তুমি 20 মিনিট সময় দিতে পারবা, তাহলে 5টার জন্য 100 মিনিট। তার মানে তুমি শুরুতেই হিসাব করবা, মানে হিসাবটা মেনটেন করবা যে প্রত্যেকটা সিকিউতে যাতে 20 থেকে 19 থেকে 21 বা 20 এই সময়ের মধ্যে প্রতিটা সিকিউ তুমি শেষ করো। বুঝতে পারছো? প্রতিটা সিকিউ অবশ্যই তোমাকে 20-21 মিনিটের মধ্যে শেষ করতে হবে, সেটা বেশি সময় নিলে তুমি লাস্টে গিয়ে টানা পূরণ করবা। আর তুমি প্রথম সিকিউ 30 মিনিট, দ্বিতীয় সিকিউ
মিনিট ধরো যে 25 মিনিট বা খুব ভালো মতো লিখে লাস্টে গিয়ে একটা সিকিউ ডিরেক্ট মিস দিয়ে চলে আসছো, মানে 10 নাম্বার তুমি আনসারই করো নাই, তোমার এটা কিন্তু বিরাট লস। তুমি যদি খেয়াল করো লাস্টে গিয়ে তোমার সময় হচ্ছে না, মানে সময় চলে গেছে, বাট তোমার সিকিউ বাকি রয়ে গেছে আরও 2 ঘন্টা, সময় যদি 20 মিনিটও থাকে তুমি এটাকে 2 ভাগে ভাগ করে 10 করবা, মানে প্রতিটা সিকিউ তুমি 10 মিনিট লেখা শেষ করবা। যা পারো জাস্ট লিখে দিয়ে চলে আসো, যা পারো উদ্দীপক লিখে দিয়ে চলে আসো, বাট লিখে আসো, মার্ক ছেড়ে আসবে না। মার্ক ছেড়ে আসাটা প্রচণ্ড রকমের বুকামি, প্রচণ্ড রকম। হ্যাঁ, তুমি 1 ঘন্টা যে 100 মার্কের আনসার চলে আসবে, একদম কিছু না পারলে হলে উদ্দীপকটা লিখে দিয়ে চলে আসবে এক কথায়, বুঝতে পারছো? এমসিকিউ না পারলে আন্দাজে রাখবে, এমসিকিউ ছেড়ে আসবে না, তোমাদের এখানে নেগেটিভ মার্ক নাই, বুঝছো? এখানে কিন্তু নেগেটিভ মার্ক নাই, তুমি যদি হয়ে যায় তাহলে মার্ক পাবা, না পারলে 0 পাবা, ওকে? বাট নেগেটিভ মার্ক না যে তোমাকে এখানে মানে খালি রেখে আসতে হবে, না পারলে আন্দাজে রাখবা। আর যদি মানে মুখস্থ সিকিউতে না পারো উদ্দীপক লিখে দিয়ে চলে যাবে, তারপরে লিখে দিয়ে আসবে। টিচাররা মার্ক করার জন্য লেখা চাই, বাট তোমার যদি এখানে সাদা থাকে খাতা, তোমাকে টিচাররা মার্ক দিতে পারবে না। তো বিষয়টা খুব ভালো মতো করে মাথায় ঢুকাও। তাহলে যেটা বলতেছি, অবশ্যই 5টা সিকিউ টাচ করবা, সময় না থাকলেও টাচ করে আসবা, টাচ, হ্যাঁ, পরিপূর্ণভাবে লিখতে পারবে না, তবে টাচ করে আসবে, যে কোনোভাবে হোক, ফেল করবে না তুমি কোনোভাবে। আর এসএকিউতে সেম, তো আর এসএকিউ লেখার সময় বিষয়গুলো মাথায় রেখো যে 10 মার্ক কিন্তু এটা হিউজ। এসএকিউতে তুমি মিনিমাম 4 থেকে 5টা ভাগ করবা, মানে 4 থেকে 5টা পোর্শনাল প্যারা করে লিখবা, হ্যাঁ, অনেকটা রচনার মতো করে আর কি। তুমি হেডলাইন দিতে পারো, মানে সুন্দর মতো প্রেজেন্টেশনটা নিজের মতো করে সাজাবা, ওকে? এটা বলতেছি একটু পরে। আর সিকিউতেও তাহলে তোমাকে 100 মিনিটের মধ্যে সিকিউ শেষ করতে হবে, পরবর্তী 40 মিনিট তুমি সিকিউর জন্য রাখবা, পরবর্তী 10 মিনিট আমি রেখেছি রিভিশনের জন্য, বাট তুমি এখানে আসলে 10 মিনিট সময় কখনোই পাবা না, কারণ প্রথম সিকিউ লিখতে মিনিমাম তোমার 25 মিনিট যাবে, তুমি যতই টাইম ম্যানেজ করতে চাও কিনা, প্রথম সিকিউতে তোমার অবশ্যই সময় যাবে, কারণ এমনি হাত অবস্থা থাকবে কিছুক্ষণ, হাতে স্পিড আসতে দেখবা যে 25-30 মিনিট চলে গেছে প্রথম সিকিউতে। সো এখানে আসলে রিভিশনের জন্য তুমি টাইম নাও পেতে পারো, বাট রাখা আছে, তুমি যদি টাইম বের করতে পারো খুবই ভালো আর কি। হ্যাঁ, রিভিশনের জন্য সময় রাখা, এখানে লাস্টে গিয়ে তুমি রোল নাম্বার, সেট কোড এগুলো বিষয় চেক করবে। হ্যাঁ, এরপর হচ্ছে স্মার্ট আনসার রাইটিং, মানে তুমি জানো তুমি এটার উত্তর কী, কিন্তু টিচারকে তো জানাইতে হবে এখন তুমি যে এটা জানো, হ্যাঁ, টিচারকে তো বুঝাইতে হবে তুমি যে বিষয়টা জানো। টিচারকে বোঝানোর পদ্ধতি হলো তোমার প্রেজেন্টেশন। তুমি খাতায় কীভাবে লিখবা, তুমি খাতার প্রেজেন্টেশনটা এমন হতে হবে যে টিচার দেখে মুগ্ধ হবে, তোমাকে 3-এ 3 দিবে, তোমাকে 4-এ 4 দিবে, এভাবে করে তোমার প্রেজেন্টেশনটা হতে হবে। টিচাররা এত বেশি খাতা কাটে, আর বাংলা, ইংরেজি, তারপর তোমার বিশ্ব পরিচয়, ইসলাম নৈতিক শিক্ষা, এগুলাতে এত লেখা, টিচাররা কখনোই তোমার প্রতি লাইন বা লাইন পড়ার সুযোগ পায় না। আমি দেখেছি খাতা কাটার সময়, হ্যাঁ, আমি দেখেছি টিচাররা কখনোই এই লাইন বা লাইন তোমার খাটার বা পড়ার সুযোগ পায় না। টিচাররা দেখে তুমি জ্ঞানমূলকটা সঠিকভাবে লিখতে পারছো কিনা, টিচাররা দেখে উদাহরণমূলকের প্রথমে একটু ঠিক আছে কিনা, তোমার প্রয়োগমূলকের মধ্যে ওই যে তোমার সাদৃশ্য বৈসাদৃশ্যটা তুমি ওই যে মূল পাঠ পরিচিতির সাথে ধরতে পারছো কিনা, এই বিষয়টা দেখবে। আর কত পৃষ্ঠা লিখছে এটা দেখবে টিচাররা, এটা দেখে তোমাকে মার্কগুলো দিবে। সো এই বাস্তবতাটা বুঝো, তুমি খাতা খালি রেখে আসবা না, যা পারো লিখে আসবা এবং সর্বোচ্চ স্মার্ট বা আনসারগুলো লেখার চেষ্টা করবা। তাহলে এখানে প্রথম কথা অপ্রয়োজনীয় লেখা অ্যাভয়েড করবা। এখন নিজের ইচ্ছা মতো আবার লিখে আসবা, যা তা এটা করিও না। টিচার যদি নজরে পড়ে যায়, দেন টিচার মার্ক করে ফেলবে যে তুমি কেমন, তোমাকে নাম্বার দিবে তেমন করে, বুঝছো? তারপর একটা সিকিউ বা যেটাই লিখো, তোমাকে শুধু ইন্ট্রোডাকশন বা পরিচিতিটা লিখবা। ধরো যে তোমাকে বলতেছে উদ্দীপকের সাথে সাদৃশ্য ওই পাঠ, ধরো যে আমাদের বলি শুভা একটা গল্প, এই শুভা গল্পের সাথে উদ্দীপকের যে উদ্দীপকটার সাথে মানে সাদৃশ্যপূর্ণ আলোচনা ব্যাখ্যা করো, বা এই চরিত্রের সাথে আলোচনা ব্যাখ্যা করো। তুমি আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিবা, মানে তুমি কি যেটা সাদৃশ্য বৈসাদৃশ্য বা যেটাই আলোচনা করতে বলছো সেটা প্রথম লাইনে বলে দিবা, প্রথম 1-2 বাক্যে বলে দিবা। দেন তুমি বডি নিয়ে আলোচনা করবে, এখানে উদ্দীপকের কয়েকটা ফিচার্স, তারপর তোমার বইয়ের যে পাঠ পরিচিতি শিখতে বলছিলাম না গতকালকে, যে অধ্যায়টার পর পাঠ পরিচিতিটা মুখস্থ করে দেবা। পাঠ পরিচিতি তুমি প্রত্যেকটা সিকিউতে অ্যাপ্লাই করতে পারবে, হ্যাঁ, যে কোনো সিকিউতে তুমি পাঠ পরিচিতি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা। সো পাঠ পরিচিতি ভালোভাবে পড়বা। তো এই পাঠ পরিচিতি সহ মিলে কয়েকটা লাইন এখানে ঢুকাই দিলা, লাস্টে গিয়ে কনক্লুশন দিয়ে শেষ করে দিলা। হ্যাঁ, এভাবে 3 থেকে 4টা প্যারা করবা, ঘ নাম্বারে 3টা প্যারা, 4 নাম্বারে 4টা প্যারা, প্রতি প্যারাতে টিচার 1 মার্ক করে হিসাব করবে, বুঝছো কিনা? এভাবে করে তোমার আনসারটা সাজাবা। আর এমসিকিউ স্ট্র্যাটেজি কীরকম, মানে তুমি ধরো যে সব এমসিকিউতে আনসার জানো না, তাই না? ধরো যে একটা এমসিকিউ, এটা আনসার হচ্ছে ক ক গ ঘ। তুমি যদি এটা আনসার জানো, তোমার যদি পড়া থাকে, তুমি সিম্পলি ক বা ঘ যেটা আনসার হোক তুমি সঠিকভাবে বিতরণ করে দিবা। এটা তো কোনো শিওর মানে হবে না, মিস হবে না, এটা হচ্ছে শিওর মার্ক, মানে তুমি 100% শিওর। আর কিছু এমসিকিউ দেখবে যে তুমি কনফিউজড, মানে এটা হতেও পারে আবার নাও হতে পারে, মানে পড়েছি মনে আসতেছে না, বা আমি এটার সাথে কনফিউজড, তখন তুমি কি করবা? এলিমিনেট প্রসেসে যাবা। এলিমিনেট অপশন মানে হলো বাদ দেওয়ার প্রসেস, মানে হলো দেখো এই ক নাম্বারের অপশনটা তুমি পড়ে দেখবা, ক নাম্বারের যে উত্তরটা এটা এই উদ্দীপকের সাথে বা প্রশ্নের সাথে রিলেট কিনা তুমি একটু মানে যাচাই করবা। মানে তুমি এর আগে কী করছো, প্রশ্ন পড়ে আনসার সিলেক্ট করছো, এখন তুমি কী করতেছো, তুমি প্রশ্নের অপশন পড়ে দেন মানে উত্তরের অপশনগুলো পড়ে দেন প্রশ্নকে জাস্টিফাই করবা। এটা হচ্ছে এলিমিনেট প্রসেস। হ্যাঁ, তো এলিমিনেট প্রসেসের মধ্যে তুমি এলিমিনেট করতে পারবা। ধরো যে এটাতে এখানে আমি তোমাকে বললাম শুভার বয়স কত বছর, তোমার যে প্রবন্ধ ছিল প্রবন্ধে শুভার বয়স কত বছর। এখন তুমি তো জানো শুভা একটা ছোট্ট মেয়ে ছিল, এখন তোমাকে এখানে শুরুতে যদি 80 বছর দেয়, তুমি কি বিষয়টা মানে ধরতে পারবা? মানে এটা তোমার একটা কমন সেন্স আছে না ভাই, যে শুভা তো ছিল মেয়ে, 80 বছর কেমনে হয়? তাহলে আমি শিওর এই খ ঘ গ কোনটা হবে জানি না, তবে 80 বছর যে হবে না এটা শিওর। তার মানে তুমি এটাকে এক্সক্লুড করে দিলা, মানে এটাকে বাদ দিয়ে দিলা তোমার অপশন থেকে, তুমি অপশনটাকে বাদ দিয়ে দিলে না, ক নাম্বার হবে না। এরপর ক নাম্বার নিয়ে কিছুটা যাচাই বাছাই করো, যেটা দিয়েছো ধরো 50 বছর, এটাও কি হতে পারে বা যায় কিনা, মানে তুমি জাস্ট কনফিউজ থাকবা। যদি দেখো যে তোমার ম্যাক্সিমাম সম্ভাবনা হবে না, এক্সক্লুড করে দিলা। সেইভাবে গ এর মধ্যে তুমি কনফিউশন হয়ে যাও, ধরো যেটা দিয়েছো 10 বছর, এটা দিয়ে 12 বছর, এখন তুমি ভালোই কনফিউজড, কোনটা হবে জানো না, আল্লাহর নাম নিয়ে যেখানে এটা দাগাই দিবা। তাহলে তোমার এমসিকিউ আন্দাজে দাগাইলেও তোমার সঠিক হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, কারণ তুমি এক্সক্লুড প্রসেসে গেছো। এভাবে এক্সক্লুড প্রসেসটা করবে। এক্সক্লুড প্রসেসটা আমাদের এমসিকিউ, তোমার গণিতের এমসিকিউতে অনেক বেশি কাজে দেয়, গণিতের, তারপর আমাদের সায়েন্সের অনেকগুলো বিষয়ে অনেক বেশি কাজে দেয়। হ্যাঁ, এগুলো নিয়ে কখনো যদি সময় হয় আর বিস্তারিত জানাবো। এরপর হচ্ছে ব্লাইন্ড গ্যাস, মানে তুমি পুরোপুরি আন্দাজে মারি দিচ্ছ একদম, মানে তুমি জানোই না, প্রশ্নের উপরে দেখে নেই, এইভাবে করিও না, মানে অ্যাটলিস্ট প্রশ্নটা পরে আশেপাশ থেকে শোনা হলে চেষ্টা করবা লাস্টে গিয়ে।
এরপর হচ্ছে কমন মিস্টেক। কমন মিস্টেক বলতে সিকিউতে এগুলো অনেক সময় হয় যে প্রশ্ন ভালোভাবে না পড়া, আনসার শুরু করা, প্রশ্নটা আল্লাহর রাস্তায় ভালো মতো করে পড়বা, ঠিক আছে, প্রশ্ন ভালো মতো পড়বা, ইংরেজিতে তোমাকে যদি প্যাসেজটা ভালো মতো করে একবার পড়বা। হচ্ছে নাম্বারিং মিস্টেক, ওই যে ধরো যে তুমি 1 নং প্রশ্নের উত্তর লিখতেছো, বাট ওই যে তুমি আনসার লেখার সময় 2 নম্বর প্রশ্নের উত্তর লিখে ফেলছো এখানে, এগুলো যাতে না করো। টিচার যদি মানে ভালো না হয় তোমাকে পুরো 0 বসাই দিবে একদম, কারণ টিচার তো দেখবে এখানে 1 নম্বর প্রশ্ন উত্তর দেখে এগুলো তো নাই 0, সেগুলো খুব সাবধানে। হ্যাঁ, আর এই যে যখন প্রশ্নের উত্তর লিখবা, ধরো যে একটা সিকিউ, তোমরা কি করো 1 নং প্রশ্নের উত্তর দেন ক নাম্বার দিয়ে এরকম একটা গোলা দিয়ে শুরু করে দাও। নো, এভাবে করবা না। কীভাবে করবা? 1 নং প্রশ্নের উত্তর দেন ব্র্যাকেটের মধ্যে ক দিয়ে পুরো একটা দাগ। আবার যখন খ নাম্বার লিখবা আবারও 1 নং প্রশ্নের উত্তর ব্র্যাকেটের মধ্যে ক দিয়ে আবার পুরো একটা দাগ। আবার গ নাম্বার লিখলে 1 নং প্রশ্নের উত্তর দেন ব্র্যাকেটে আবার পুরো একটা দাগ। বুঝছো? এভাবে করে তুমি যখন লিখবা, টিচাররা খুব দ্রুত খাতা কাটে। টিচাররা ধরো যে তুমি ক নাম্বার লিখছে এখানে, খ নাম্বার লিখছে এখানে, টিচার হয়তো আলাদাই করতে পারো না, খ কোথায় নাম্বার দেওয়ার সময় দেখবে যে একটা নাম্বার দিয়ে চলে গেছে। প্রত্যেকটা বিষয় তোমাকে এখানে মাথায় রাখতে হবে, স্বার্থটা তোমার এখানে, নাম্বারটা তোমার পাও না। তুমি লিখে আসার পরেও টিচারের ভুলের কারণে তুমি নাম্বার পাচ্ছ না, বিষয়টা তোমার কাছে কেমন লাগবে বলো তো? সো তোমাকে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তুমি পুরো লাইনটা লিখো, আর একটা ওই যে সবুজ কালি নাও, আমি এখানে বলতে ভুলে গেছিলাম, সবুজ কালি নিবে একটা, সবুজ কালি ইউজ করা যাবে, নীল কালি ইউজ করা যাবে, সবুজ কালি দিয়ে নিচে মার্ক করে দিবা, ঠিক আছে? বা 1 নং প্রশ্নের উত্তর এটা সবুজ কালি দিয়ে লিখবা, তাহলে টিচার একদম খুব ভালো মতো বুঝতে পারবে যে 1 নম্বর প্রশ্ন, মিস হওয়ার চান্স থাকবে না, মানে তোমার নাম্বার তোমার জায়গায় থাকবে, মিস হবে না। সেইভাবে প্রত্যেকটা জন্য লিখবা, তাহলে টিচার বুঝবে যে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে গুরুত্ব দিয়ে লিখছো। হ্যাঁ, টিচার এটা জাস্টিফাই করবে। ওকে, নাম্বারিং মিস্টেক এবং ওএমআর শেষে হ্রাস করা, কারণ ওএমআর অনেক সময় দেখবে যে তুমি করার পরে ওএমআর বটে গেছে বা তোমার এদিকে করে গেছে, এগুলো যাতে ভুলেও না হয়। বিশেষ করে তোমার ওই যে বড় খাতা যেটাতে সিকিউ লিখবা, ওইটাতে তুমি ওএমআরটাতে এখানে লাগানোই থাকবে, তো এখানে তুমি পুরো খাতা লেখার সময় এখানে যাতে দাগ টাক না পড়ে কিংবা এটা না বটে যায়, এটা যদি তোমার ফোল্ড হয়ে যায়, হ্রাস হয়ে যায়, তাহলে ওখানে তোমার হতে পারে, এটা ওএমআর রিড করতে সমস্যা হতে পারে, মানে ঝামেলাগুলোতে না পড়ি আর কি। হ্যাঁ, মাথায় রাখবে এগুলো। এরপরে হচ্ছে যে আমাদের সিকিউ লেখার প্রসেস, সিকিউ আমরা কীভাবে লিখবো, আমি একটা এখানে ডেমো নিয়ে আসছি, ডেমোটা একটু তোমরা শোনো, দেন নিজেদের মতো করে এগুলো অ্যাপ্লাই করিও। জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমার মার্ক বরাদ্দ থাকে 1 মার্ক, সেখানে তোমাকে আহামরি কিছু লেখার দরকার নেই। তুমি প্রথম যখন সময় পাবা, ধরো যে তুমি তোমাকে বলতেছে সুবার বয়স কত বছর, ক নাম্বার প্রশ্নে সুবার বয়স কত বছর, তুমি প্রশ্নের মধ্যে লিখলা সুবার বয়স 12 বছর। তুমি যদি লাস্টে সময় না পাও, লাস্টে গিয়ে তুমি দেখতেছো 10 মিনিটের মধ্যে তোমাকে একটা সৃজনশীল পড়া দিতে হবে, এই সুবার বয়সটা লেখার দরকার নেই, তুমি লিখবা যে ডিরেক্ট 12 বছর, টিচার বুঝে যাবে যে কার বয়স এটা, বুঝছো? তোমাকে সুবার বয়স এত বছর এটা লেখার দরকার নেই, ডিরেক্ট 12 বছর লিখে দেবে, এটা এক, কারণ টিচার এখানে মার্ক কাটবে না, একে এক তো টিচারকে দিতেই হবে যদি তোমার প্রশ্নটা সঠিক হয়। সো তোমাকে এই মাইন্ডসেট এখানে কাজে লাগে, এটা বড় করার কোনো মানেই নাই ক নাম্বার প্রশ্নটা, বুঝছো? আর ক নাম্বার যেগুলোতে ভালো পাবে এগুলো আনসার দিবে, আমি শুরুতেই বলে দিছি, তোমাকে টিচার জাস্টিফাই করবে তোমার এই ক খ এগুলো দিয়ে, গ এর প্রথম লাইন দিয়ে, ঘ এর প্রথম 1 লাইন দিয়ে, এগুলো ভুল করলে টিচার বুঝে যাবে তুমি কেমন স্টুডেন্ট। সো ভালো মতো মাথায় ঢুকাও, ক নাম্বার যেগুলোতে ভালো পারো এগুলো আগে লিখবা, না পারলেও আশেপাশ থেকে যদি সামহাও হেল্প নিয়ে ক নাম্বারের আনসারটা জানতে পারো চেষ্টা করবে একটু। হ্যাঁ, আবার কারো ক্ষতি করে না। খ নাম্বারে তো তোমার অনুধাবনমূলক, এটা এখানে আমি আনি নাই। খ নাম্বারে মানে চেষ্টা করবা খ এবং খ এই দুটো বিষয় প্রথম পেজের মধ্যে শেষ করে মানে ক শেষ করবা। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে ধরো যে একটা পেজের অর্ধেককে এসে তোমার সিকিউ শেষ হয়ে গেছে, ধরো যেখানে গ নাম্বার প্রশ্নটা লিখতেছিলা এখানে শেষ হয়ে গেছে, এইখানে এসে আবার তুমি আরেকটা সিকিউর তোমার নতুন করে শুরু করে দিও না, 2 নাম্বার কোয়েশ্চেন প্রশ্ন উত্তর 2 নাম্বার প্রশ্ন উত্তর এখানে শুরু করে দিও না, এটা ঠিক আছে? এখানে একটা বাদ যাবে, এই স্পেসটা খালি রাখবা, এটা হচ্ছে খাতার একটা ভদ্রতা। হ্যাঁ, এই ভদ্রতা মেনটেন করিও, পরের পেজে আবার তুমি নতুনভাবে শুরু করবে 1 নং প্রশ্নের উত্তর এটা, ঠিক আছে? সেমভাবে গগের ক্ষেত্রে সেম, ধরো যে তুমি গ নাম্বার প্রশ্ন এতটুকু এসে শেষ হয়ে গেছে, এখানে আবার গ নাম্বারটা শুরু করে দিও না করলে ভালো আর কি, সুন্দর দেখায় বিষয়টা। ওই পৃষ্ঠায় গিয়ে গ নাম্বারটা শুরু করবে, এখানে খালি থাকুক সমস্যা নেই, এটাই খাতা সৌন্দর্য, বুঝতে পারছো? এটা মাথায় রেখো। আর খ নাম্বারের ক্ষেত্রে ক এবং খ অবশ্যই 1 পেজ রাখবা, মানে এটা আর এখানে যতটুকু আসে আর কি, মাঝখান থেকে শুরু করবে না। খ নাম্বারটা এখান থেকে শুরু করলে এখানে যা আসে, গ নাম্বারটা 2 পেজের মধ্যে বা 1.5 পেজের মধ্যে রাখবা, ঘ নাম্বারটা যা পারো লাস্টে গিয়ে বলতেছি। তো ঘ নাম্বার বা প্রয়োগমূলকের মধ্যে তোমার মান হচ্ছে 3। একটা বিষয় মনে রাখবা, টিচাররা মার্ক দেবে তোমার প্যারা দেখে, তুমি কতটা প্যারার মধ্যে নাম্বারগুলো শেষ করছো। তোমাকে 3 নাম্বার মানে 3টা প্যারাতে আনসারটা লিখতে হবে। প্রথম প্যারা লিখবা তুমি এক বাক্যের মধ্যে, ধরো যে তোমাকে বের করতে বলছে সাদৃশ্য কি বা বৈসাদৃশ্য কি, তুমি 1 লাইনের মধ্যে বলে দিবা যে উদ্দীপকের সাথে আমার বই পড়া প্রবন্ধের এই সাদৃশ্যটা পাওয়া গেছে, এই মিলটা পাওয়া গেছে, 1 লাইনে লিখে দিবে এটা, বুঝছো? এটা তোমাকে 1 মার্ক, তুমি পরবর্তী লিখো না লিখে 1 মার্ক এখানে হয়ে গেছে তোমার। দ্বিতীয় প্যারা 3 থেকে 4 বাক্যে লিখবে, মানে অনুধাবনমূলক বইয়ের ব্যাখ্যা, তুমি বইয়ে যা জানো ওই ব্যাখ্যাগুলো এখানে লিখে, আবার দ্বিতীয় প্যারার মধ্যে উদ্দীপক মারা শুরু করে না, উদ্দীপক লেখা শুরু করে না, ভুলেও না, ঠিক আছে? দ্বিতীয় প্যারার মধ্যে তুমি বইয়ে যা পড়ছো, বললাম না পাঠ পরিচিতি মুখস্থ করবা সব জায়গায়, প্রত্যেক অধ্যায়ের পাঠ পরিচিতি মুখস্থ করবা, ওই অধ্যায়ের পাঠ পরিচিতি তুমি যেমনই শিখিবা আসুক ওখানে লিখতেই পারবা, ঠিক আছে? পাঠ পরিচিতি দরকার হলে কয়েকটা লাইন এখানে লিখে দিলা। দেন তৃতীয় প্যারার মধ্যে গিয়ে যে তুমি প্রয়োগমূলক বই এবং উদ্দীপকের সাথে মিলাবা, মানে উদ্দীপকও কয়েক লাইন লিখে দিবা, ওই নিজে যা জানো এটা গিয়ে একটু শেষ করে দিবা, এভাবে কনফিউশন করো। 3টা প্যারার মধ্যে সঠিক হলে তোমাকে 3 দিবে টিচার, মার্ক কাটবে না, টিচাররা মার্ক দেওয়ার জন্য এখানে খাতাগুলো কাটে, বুঝতে পারছো? তাহলে প্রয়োগমূলক শেষ করলা। এরপর হলো উচ্চতর দক্ষতামূলক, মানে ঘ নাম্বার আর কি। ঘ নাম্বার যেহেতু 4 নাম্বার, তোমাকে 4টা প্যারা করতে হবে, আর অবশ্যই 2 থেকে 2.5 পৃষ্ঠা, মিনিমাম 2 পৃষ্ঠা যাতে হয়। তাহলে এখানে সময় হচ্ছে 10 থেকে 11 মিনিট, যেগুলো সময় ভাগ করা আছে। প্রথমটা হচ্ছে 1 মিনিট, দ্বিতীয়টা হচ্ছে 2 থেকে 3 মিনিট, আর 3 নাম্বার মানে গ নাম্বার হচ্ছে 6 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করবা। উচ্চতর দক্ষতা হচ্ছে 10 থেকে 11 মিনিট, টোটাল যাতে 10 মিনিট 20 থেকে 21 মিনিটের মধ্যে শেষ হয়। ওকে, তাহলে 10 থেকে 11 মিনিটের মধ্যে তোমার এই গ নাম্বার প্রশ্ন শেষ করতে হবে, এবং গ নাম্বারের মধ্যে তোমার 4 মার্ক, তার মানে তোমাকে 2 পৃষ্ঠা লিখতে হবে মিনিমাম, ঠিক আছে? তো প্রথম প্যারাতে তুমি কি লিখলা, এই যে জ্ঞানমূলকটা লিখে দিলা, মানে তোমার ডিসিশন কি, সাদৃশ্য বৈসাদৃশ্য বিষয়টা লিখলা, মানে আংশিক সত্য মিথ্যা, এবার তোমাকে যাচাই করতে বলো না, এটা লিখলা। দ্বিতীয় প্যারার মধ্যে 3 থেকে 5 বাক্যে বই থেকে যা জানো ওটা লিখবা। তৃতীয় প্যারার মধ্যে তুমি ওই যে উদ্দীপক সহ কিছু অ্যাড করবা আর কি। চতুর্থ প্যারার মধ্যে নিজের মতামত এবং সিদ্ধান্তে যুক্তিকতা দিয়ে তোমার উত্তর শেষ করবা, লাস্টের লাইনটা আর কি। এবার 4টা প্যারাতে তুমি যদি সুন্দর মতো তোমার অ্যান্সার বুঝাইতে পারো, টিচার কখনোই মার্ক কাটবে না। 4-4 দিবে, 4-3 দিবে, 4-3 দিনের মধ্যে নিয়ে নাও। একটা প্রশ্নের মধ্যে আমরা 7 থেকে 8 পাইলে মোটামুটি আমরা খুব ভালো রেজাল্ট করতে পারি। 8 পাইলে তো তুমি আস্তে আস্তে প্লাসের দিকে যাচ্ছ, বুঝতে পারছো? এভাবে করে আনসারগুলো গোছাবা। এরপর আসো নাইট বিফোর অ্যান্ড এক্সাম ডে রুটিন, মানে পরীক্ষার আগের রাতে চেষ্টা করবা মানে দিনের মধ্যে পড়াশোনা শেষ করার সন্ধ্যার আগে, আর রাতে
মানে পড়ার চাপ খুব একটা নিও না, হ্যাঁ পড়ার চাপ যত পারো কম নিবা। নতুন কিছু তো কখনোই পড়বা না, আগে যা পড়ছো সব রিভিশন করবা, শুধু নতুন কিছু পড়ারও দেখারও দরকার নেই, শুধু রিভাইজ এবং রিল্যাক্স, মানে চাপ নেওয়ার প্রয়োজন নাই, আল্লাহ বসা যা হবে ভালোর জন্য হবে, ঠিক আছে। নিজের সর্বোচ্চ তুমি যদি পরিশ্রম করে থাকো, তুমি নিজের উপর নিজে এমনি সন্তুষ্ট থাকবা, হ্যাঁ 6-7 ঘন্টা ঘুম, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুম যেতে হয়, 8 ঘন্টা হলে আরও ভালো, খুব রিল্যাক্সে সকালবেলা পরীক্ষা দিতে যাও, অত চাপ নেওয়ার কিছু নেই, হ্যাঁ। তাহলে রাতের রুটিনটা একটু মাথায় রাখবা। আর এক্সাম মর্নিংয়ে মানে যেদিন পরীক্ষা দিন সকালে একটু হালকা খাবার খাবা, আবার অনেক বেশি ভাত খেয়ে যাও না, মোটামুটি ভাত খাইলেও অল্প, গরম ভাত অল্প খেয়ে যাও, পানি ভাত খেয়ে যাও না, হ্যাঁ পান্তা ভাত, কিন্তু পান্তা ভাতে কিন্তু তোমার ওই যে প্রচুর পরিমাণে অ্যালকোহল প্রডিউস করবে বডিতে, কারণ তুমি যদি যাওয়ার আগে যদি অ্যালকোহল খেয়ে যাও পরীক্ষার হলে গিয়ে ঘুমাবা, পান্তা ভাত খেলে কিন্তু আমাদের প্রচুর ঘুমা, সেটা তোমরা অনেকে খেয়াল করিও, হ্যাঁ পান্তা ভাত কি যে সামথিং লাইক দ্যাট অ্যালকোহল, মানে অনেকটা এটা তোমার রাতে ভিজায় রাখে তো অ্যালকোহল প্রডিউস করে আমাদের বডিতে ঢোকার সাথে সাথে আমাদের বডিকে তোমার অনেক মানে নরম করে ফেলে, স্লো করে। সো পান্তা ভাত না, গরম ভাত যদি হয় হালকা খেয়ে যাবে, অত বেশি না। লাস্ট মিনিট প্যানিক রিভিশন অনেকে দেখা যায় পরীক্ষার হলে যাওয়ার আগে একদম জান প্রাণ দিয়ে পড়ে, অতটাই পড়া যদি পরীক্ষার একদিন আগে সে পড়তো না, এই মানুষের মানে বিদ্যাসাগর হয়ে যেত। সো লাস্ট মিনিট প্যানিক রিভিশন করার কোনো প্রয়োজন নেই, রিল্যাক্সে তুমি কয়েকটা সিকিউ দেখে যাও, পাঠ পরিচিত একটু মানে ইয়ে করো, মানে হালকা চাপ না নিলে সমস্যা নেই। বাট যদি তুমি পড়তে মনই চাই, মানে পড়তে মন চাই অবশ্যই, তাহলে তুমি জাস্ট পাঠ পরিচিতি দেখবা, কয়েকটা লেখক পরিচিতি দেখবা, জ্ঞানমূলক প্রশ্ন দেখবা, জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখবা গাইড থেকে একটু এভাবে করে একটু দেখে যাবা। আর পজিটিভ মাইন্ডসেট, মানে নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখবা যে আমি পারবো, সবাই পারছে তার মানে আমিও পারবো, মানে এখানে আরেকজনকে দেখে নার্ভাস হওয়ার কিছু নাই, এই তো সব কিছু পারে আমি হয়তো ফিল করবো, এরকম কোনো মাইন্ডসেট মনের মধ্যে রাখার দরকার নেই। তুমি এতটুকু আসছো মানে তুমি পাস করার জন্য যথেষ্ট যোগ্য, তুমি 1 পাস করছো, ক্লাস 2 পাস করছো, 3 পাস করছো, 4, 5, এরপর আল্লাহ তাআলা তোমাকে 10 পর্যন্ত নিয়ে আসছে, দেন তুমি বিটিএস পরীক্ষা পার করো, এসএসসি পরীক্ষায় বসে যাচ্ছ। সো তুমি যথেষ্ট বড় হয়েছো, যথেষ্ট তুমি ম্যাচিউর, তুমি এই জায়গাটার জন্য যথেষ্ট যোগ্য। সো তুমি পারবা, একটু জাস্ট নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখো, পজিটিভ মাইন্ডসেট রাখো, নেগেটিভ মানে চিন্তা মাথায় আনিও না, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আর মনে রাখবা এক্সামটা অন্য 10টা পরীক্ষার মতো একটা এক্সাম, এই পরীক্ষাটা অন্য স্বাভাবিক যে কোনো পরীক্ষার মতো একটা পরীক্ষা। এক্সাম তোমার লাইফকে ডিসাইড করে দিবে না, এই পরীক্ষাটা কখনোই তোমার জীবনকে ডিসাইড করে দিবে না, বাট একটা ছোট্ট অপরচুনিটি বা যেখানে একটা বড় অপরচুনিটি তৈরি করতে পারবে, যেখানে একটা সুযোগ তৈরি করতে পারবে। পরীক্ষা খারাপ হোক, পরীক্ষা ভালো হোক, হ্যাঁ নিজের প্রতি বিশ্বাসটা রাখবা, এবং এটা একটা জাস্ট সুযোগ, হ্যাঁ তোমার কাজ হলো এই সুযোগটাকে কাজে লাগানো, তোমাকে আল্লাহ তাআলা এই সুযোগটা দিছে, এখন তোমার কাজ হলো এই সুযোগটাকে তুমি যত ভালোভাবে কাজে লাগাতে পারো, যত ভালো মতো তুমি কাজে লাগাবা, তোমার ভবিষ্যৎ পথ চালাটা তত সুন্দর হবে, তোমার জন্য তত মসৃণ হবে। বাট তুমি যদি একটু নিজের অবহেলার জন্য একটু পিছিয়ে যাও, তাহলে হয়তো বা একটু কষ্ট হয়ে যাবে পরে, বাট থেমে থাকবে না জীবনটা, ঠিক আছে। তুমি একটা পরীক্ষা ফেল করতে পারো, নাম্বার কম পেতে পারো, জিপিএ কম আসতে পারে, তার মানে কি তোমার জীবন শেষ? কখনোই না। বাট তুমি যে একটু কষ্ট হবে হয়তো, তুমি যে পরিশ্রমটা এখন করতে পারছো না, এটা এখন করছো না, এটা পরবর্তীতে তোমাকে পুষায় দিতে হবে, মানে যে মানে তোমাকে কষ্ট করতেই হবে, তুমি হয় পড়ার টেবিলে করতে হবে কষ্টটা, না হয় মাঠের মধ্যে করতে হবে, যে কোনোভাবে কষ্টটা তোমাকে স্বীকার করতেই হবে। মানুষ হয়ে যেহেতু জন্মেছো, এখানে তোমাকে আরেকজনের সাথে ফাইট করতে হবে, ফাইট করে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের দুনিয়ার মানে একটা সূত্র, যে তোমাকে পরিশ্রম করেই নিজের যোগ্যতা যাচাই করেই তোমাকে এখানে টিকে থাকতে হবে। সার্ভাইভাল অফ দ্য ফাইটেস্ট, মানে যোগ্যরাই টিকে থাকবে, তুমি নিজেকে যোগ্য প্রমাণ করার এটা একটা জাস্ট সুযোগ, হ্যাঁ। তবে এটা তোমাকে জীবনকে ডিসাইড করে দিবে না, এটা জাস্ট একটা তোমাকে অপরচুনিটি দিচ্ছে, এটা মাথায় রেখো। আর কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা, গ্রেটার দেন ইন্টেলিজেন্স। তোমরা অনেকে মনে করতে পারো যে আমি হয়তো মেধাবী না, আমার দ্বারা এটা হবে না, না, তুমি যদি ধারাবাহিক থাকো, তুমি যদি নিজের চেষ্টাটা অব্যাহত রাখো, তুমি অবশ্যই পারবা। এবং মনে রাখো কনসিস্টেন্সি অবশ্যই ইন্টেলিজেন্সের চাইতে বড়। ইন্টেলিজেন্স বিষয়টা আপেক্ষিক, একজনের ক্ষেত্রে এক রকম, বাট ধারাবাহিকতা পুরোপুরি তোমার হাতে। তুমি চেষ্টা করবা কি করবা না, এটা পুরোপুরি তোমার হাতে। তুমি যদি চেষ্টা করো তুমি পারবা, চেষ্টা না করলে পারবে না, এটাই হচ্ছে তোমার বিষয়। কনসিস্টেন্সি, নিজের উপরে পূর্ণ বিশ্বাস রাখবা, কথা বুঝছো। আর এখানে কিছু আমি কোড লিখছি যে বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড অল দ্যাট ইউ আর, মানে তুমি নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে তুমি জানো, নো দ্যাট দেয়ার ইজ সামথিং ইনসাইড ইউ দ্যাট ইজ গ্রেটার দ্যান এনি অবস্টেকল। তোমার ভিতরে সেই শক্তি আছে যা যে কোনো কঠিন প্রশ্ন বা পরিস্থিতিকে জয় করার জন্য যথেষ্ট। মানে হলো তুমি এসএসসি পরীক্ষা দিবা, এই পরীক্ষাটা আগেও অনেকে দিয়ে গেছে, সবাই এটা পার করে গেছে, আমরাও এটা পার করে গেছি, আমরা মানুষ, আমরা পেরেছি, সুতরাং তুমিও পারবা। আল্লাহ আমাকে যা দিয়েছেন, আমার মাথার মধ্যে যা দিয়েছেন, আল্লাহ তোমার মাথার মধ্যেও সেম জিনিসটা দিয়েছেন। আমাকে যে ক্যাপাবিলিটি, যে শক্তি দিয়েছেন, তোমাকেও সেই শক্তিটা দিয়েছেন। আমি যা খেয়ে বেঁচে থাকি, তুমি সেই জিনিসটাকেই বেঁচে থাকো। আমাকে 2টা হাত 2টা পা দিয়েছে, তোমাকে 2টা হাত 2টা পা দিয়েছে। তার মানে এই যুদ্ধটা জয় করার জন্য যা যা প্রয়োজন সব তোমার মাঝে আছে, সব তোমার কাছে আছে, এই যে সব শক্তি তোমার কাছে আছে। জাস্ট এগুলাকে স্মার্টলি ইউজ করে যুদ্ধটা জয় করতে হবে। সবার জন্য অনেক শুভকামনা, আমি বিশ্বাস করি সবাই অনেক ভালো করবা, ঠিক আছে।